সুনাগরিক হন, ট্রাফিক আইন মেনে চলুন। দ্য ট্রাফিক সিগন্যাল। মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ। দর্শক, আজ 1 ফেব্রুয়ারি, ভাষার মাস। ভাষার মাসে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দ্য ট্রাফিক সিগন্যালের আজকের পর্ব। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুর্মিটোলা। 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ব্রিটিশ সরকার কুর্মিটোলায় অস্থায়ীভাবে একটি বিমান ঘাঁটি নির্মাণ করেন। পরবর্তীতে 1966 সালে তৎকালীন পাকিস্তান সরকার তেজগাঁও বিমানবন্দরের ব্যাপকতা বৃদ্ধির প্রয়োজনীয়তায় নতুন করে কুর্মিটোলায় একটি বিমানবন্দর স্থাপনের সিদ্ধান্ত নেন এবং সেখানে একটি টার্মিনাল বিল্ডিং স্থাপন করেন। বিমানবন্দরের নির্মাণ সামগ্রী আনা নেওয়ার প্রয়োজনীয়তায় পাশেই একটি রেল স্টেশন নির্মাণ করেন, যা বর্তমানে বিমানবন্দর রেল স্টেশন নামে পরিচিত। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় অনির্দিষ্টকালের জন্য বিমানবন্দর স্থাপনের কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বাংলাদেশ সরকার দেশ ও জাতির কল্যাণে পর্যায়ক্রমে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপদান করেন, যা বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত। এছাড়াও চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিন গড়ে 28টি যাত্রীবাহী আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান ওঠানামা করে এবং 38টি শহরের সাথে যোগাযোগ স্থাপন করা হয়। 2012 সালের পরিসংখ্যানে বলা হয় 56 লক্ষ যাত্রী এবং 214,000 মেট্রিক টন পণ্য পরিবহন করে। আজকে আমরা অবস্থান করছি আমাদের দেশের জাতীয় বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আজ দ্য ট্রাফিক সিগন্যাল আপনাদেরকে দেখাবে জেনে বা না জেনে চলার পথে আমি কি কি ভুল করছি। ভাই, একটু কথা বলি আপনার সাথে। আপনার নাম? আমার নাম ফরিদ। কি করেন? আমি একটা কোম্পানিতে জব করি। আচ্ছা, যেহেতু আপনি একটা প্রতিষ্ঠানে কর্মরত আছেন, তো আপনি যে রাস্তায় যখন চলাচল করেন কিছু আইন নিশ্চয়ই আপনার জানা আছে? হ্যাঁ, অবশ্যই জানা। ফুটওভার ব্রিজ ব্যবহার না করলে রাস্তা পারাপার হলে 5 টাকা জরিমানার বিধান আছে, এটা কি আপনার জানা আছে? এটা আসলে সঠিক জানা নেই। আমরা দেখতে পাচ্ছি ওই যে ওখানেই ফুটওভার ব্রিজটা রয়েছে, আমরা চাইলে সেখান দিয়েও পার হতে পারি। হ্যাঁ, অবশ্যই। আমি আসলে নতুন আসছি তো এখানে, এই জন্য জানি না, সেই জন্য আর কি। এই প্রজন্মের শিক্ষার্থী হিসেবে আপনি কি জানেন যে এই যানজটের পেছনে শতকরা 75% আমরা নিজেরাই দেই, আমাদের অসচেতনতায় দেয়? এটা কি জানেন? হ্যাঁ, এখানে একটু আগে দেখলেন আপনি যে আমাদের কিন্তু পার হওয়ার জন্য এখানে ওভারব্রিজ আছে, বাট আমরা ওটা ইউজ করতেছি না, আমরা ইউজ করতেছি এইটা। আমাকে যদি ওইখানে আপনি বাধা ব্যারিয়ার সৃষ্টি করে রাখেন, যদি এখানে বাধা দিয়ে রাখেন, তার কাঁটাতারে বেড়া বা রড দিয়ে বা এমন দিয়ে ইয়ে করে রাখেন যে এখান দিয়ে আমি চেষ্টা করলেও আমি যেতে পারবো, সুতরাং আমাকে বাধ্য হবো আমি ওই নির্দিষ্ট জায়গা দিয়েই পার হতে হবে। আচ্ছা, আপনার কি এই বিষয়টা জানা আছে যে সড়ক পথে যত দুর্ঘটনা ঘটে এবং যত যানজট দেখতে পাই আমরা, তার 18% কারণ কিন্তু অতিরিক্ত যানবাহন এবং অতিরিক্ত মানুষের চাপ? এটা কি জানা আছে? অবশ্যই। তাহলে আমাদের কি করণীয় সেক্ষেত্রে? যেহেতু আপনার জানা আছে, তো জানার পরে আমরা কিন্তু দেখলাম আপনিও কিন্তু নিজ দিয়ে পার হয়ে আসলেন। ট্রাফিক আইনে আছে ফুটওভার ব্রিজ দিয়ে পার হওয়া, ওই যে ওখানে ফুটওভার ব্রিজ আছে। কারণ সময় স্বল্পতার কারণে ছোট রাস্তা করার জন্যই পার হওয়া, যখন সিগন্যাল পড়লে আমরা যেভাবে পার হই। নেসেসিটি নো ল। আমার প্রয়োজন এক্ষুনি আমি যাব, এক্ষুনি আমি যাব, সেই কারণে আমি আইন ভঙ্গ করে আর দেখছি যে খোলা রয়েছে, আমি চলে যাব। যখন আর্মি আসে তখন ওভারব্রিজ অবশ্যই ব্যবহার করতে দেয়, তখন আর সাধারণ ট্রাফিক যে থাকে তারা সাধারণত এই জিনিসটা ব্যবহার করতে দেয় না। তার মানে কি আর্মি আসলে আমাদেরকে ভয় দেখে, আমরা ভয় পাই, তখন আমরা ভয়ে সেটা ব্যবহার করি। ভয় না পাইলে, আমাদেরকে ভয় না দেখালে, ডান্ডা না দেখালে আমরা সোজা হইতে চাই না, সেটাই বোঝা যায়। তাহলে আপনি আমি তাহলে কিসের শিক্ষিত? কেন নিজেকে শিক্ষিত দাবি করছি? তাহলে আইনের কঠোরতা প্রয়োজন, বর্তমান আইনটাকে সংশোধন করা প্রয়োজন, এবং আইন ওই ইয়ে করতে যে ওই ইমপ্লিমেন্ট করতে যে কার্যকর করতে যে আপনাকে যতটা কঠোর হওয়া প্রয়োজন, অবশ্য সহনীয়ভাবে। আমরা দেখলাম আপনারা অনেকজন মানুষ একসাথে রাস্তায় পার হয়ে আসলেন, এটাও কিন্তু যানজটের একটা কারণ, এটা কি আপনার মনে হয় না? আমরা অ্যাকচুয়ালি ফলো করছি, সবাই আসছে তখন আসছে, এমন না যে ক্রিয়েটটা একজন পার্সোনালি একজন করছে। আর এই জায়গাটা অলওয়েজ এই ধরনের প্রবলেম ক্রিয়েট করে, এখন কেন করে আমরা আসলে জানি না।
একটা জিনিস কি এখন থেকে করা যায় না যে আমি মানুষ, আমি অনুকরণ করি, কিন্তু আমি অন্যের খারাপটা অনুকরণ করবো না, আমি অন্যের ভালোটা নিব, যে সচেতন তাটা নিব। বোঝা যাচ্ছে না, এটাই তো বোঝা যাচ্ছে না যে এটা খারাপ হচ্ছে নাকি ভালো বুঝতে পারছি না, আমি কি শিক্ষিত না? নো নো, এটা আসলে এটা পরে বুঝতে পারছি, বা এখন যেমন ব্যাপারটা ধরিয়েছেন, কিন্তু এর আগ পর্যন্ত তো আমি ভাবছি এখানে গাড়ি থেকে নামাচ্ছে সো দ্যাট আমরা সবাই মিলে এখানেই ক্রস করব। এখন থেকে যেহেতু জানা গেল, বোঝা গেল, এখন থেকে তো মানা যাবে নিশ্চয়ই। উই শুড ফলো দ্যাট। আমরা দেখলাম আপনি ফুটপাথ ধরে হেঁটে আসছিলেন, কোত্থেকে আসছিলেন? আমি ওভারব্রিজ পার হয়ে যাচ্ছি। আচ্ছা, আপনি ফুট ওভার ব্রিজ দিয়ে কেন পার হলেন? পার হইলাম, রাস্তাঘাট তো গাড়ি চলাচল করে ফুটপথে, ওভারব্রিজটা পার হয়ে আসি যাতে গাড়ি ঘোড়ার কোনো চলতে ব্যাঘাত না ঘটে। যারা ফুট ওভার ব্রিজ ব্যবহার করছি না আমরা, যারা এখনো হচ্ছে রাস্তা দিয়েই পার হচ্ছি, তারা কেন ব্যবহার করছি না আপনার কি মনে হয়? আর তাদের উদ্দেশ্যে একজন শিক্ষক হিসেবে আপনি কি বলতে চান? আমি যারে পারি তারে বলি যে ওভারব্রিজ ব্যবহার করেন, কারণ আপনারা যদি ওভারব্রিজ ব্যবহার করেন তাহলে গাড়ি ঘোড়া চলতে কোনো ক্ষতি হবে। যখন রাস্তায় চলো আম্মুর সাথে, তখন আম্মুর কোন হাত ধরে হাঁটা চলা করো? ডান হাত দিয়ে। তুমি ধরো না, আম্মু ধরে? আম্মু ধরে। আমরা যেটা জানলাম এই ছোট শিশুটির কাছ থেকে, আপনার সন্তানের কাছ থেকে, বললো যে আপনি তার হাতটা ধরে রাখেন, এই বিষয়টা যদি একটু বলতেন। দুর্ঘটনা যে কোনো সময় হতে পারে, সেই জন্য আমরা বাচ্চাদেরকে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য সেই জন্য হাতে ধরে হাঁটা চলাফেরা করি, যেন হঠাৎ করে বাচ্চাটাকে কেউ হাত থেকে নিয়ে যেতে না পারে, ছুটে না যায়, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা না হয়। মেন ট্রাফিক, মেন রোডগুলোতে যদি আমি ওই টাইমার বসিয়ে দিই যে 1 মিনিটে বা 2 মিনিটে যতগুলো গাড়ি যেতে পারবে যাবে, যে তারপর যেই শূন্যতে চলে আসলো গাড়ি স্টপ হয়ে গেল, আদার সাইড চললো, ওখানে একজন মাত্র ট্রাফিকের সার্জেন্ট বা একজন পুলিশ থাকবে, সে ওটা শুধু অবজার্ভ করবে, কে মানছে না, যে মানলো না তার নম্বরটা টুকে নিল, নিয়ে যেয়ে জমা দিয়ে দিল, জমা দিতে তার পরবর্তীকালে তাকে ইয়ে দিয়ে নোটিশ দিল, গাড়ি সহ হাজির হও, গাড়ি সহ হাজির হলো, গাড়ি সহ হাজির হতে তার গাড়ি জব্দ করে রেখে দেওয়া হলো, তাকে একটা দৃষ্টান্তমূলক জরিমানা করা হলো, অথবা সেই যে জরিমানা, অথবা তাকে থানা গিয়ে কোর্টে সোপর্দ করা হলো, কোর্টও ঠিক ওইভাবে নিদর্শনমূলকভাবে তার ইয়ে দিল, সাজাই দিল, যাতে আপনি এগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। যে আপনার বাসটা এখানে দাঁড় করানো কেন? আমার গাড়ি স্যার কাগজে ধরছে, কাগজ না আনফিট আছে একটা, লেখা ছাড়া ধরছে। আচ্ছা, এখন কি হবে, মামলা দিবে নাকি রেকারে দিবে? এটা কাগজ মনে চলে ছাড়াও দিতে পারে, আবার রেকর্ডও দিতে পারে। আইন কি বলে? আইন বলে মামলা দিতে হবে। আসলে মূলত মামলা দেওয়ার উদ্দেশ্যটা কি? যে তার কাছ থেকে জরিমানা আদায় করে না। আমরা যতটুকু জানি মামলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পরবর্তীতে সে যেন সচেতন হয়ে যায় এই কাজটা না করে। তা আপনার কি মনে হয় যে পরবর্তীতে তারা এই কাজ করে না? ম্যাক্সিমামই করে না, হয়তো 2-1 জন আবার ভুলে হয়তো। এখন যে মামলাটা হবে, এটার জরিমানাটা আপনাকে দিতে হবে নাকি মালিক পক্ষ দিবে? মালিক পক্ষ দিবে। ভাইয়া, মামলাটা কিসের জন্য দেওয়া হচ্ছে জানতে পারি আমরা? লাইসেন্স নিয়েই সে সিএনজি চালাচ্ছে। লাইসেন্স নাই, লাইসেন্স ডেট ফেলে গেছে, লাইসেন্স রিনিউ করতে দিছে। সেজন্য কি পরিমাণ আর্থিক জরিমানা হয়েছে আমরা জানতে পারি? 200 টাকা জরিমানা হবে, লাইসেন্সের ব্যাপারে 200 টাকা জরিমানা হবে। আচ্ছা, লাইসেন্সটা রিনিউ না করে কেন আমরা রাস্তায় নামছি, গাড়ি চালাচ্ছি কেন? সময় পাই না, এই জন্য মনে করেন খোলাও থাকে না। রুট পারমিট প্লাস রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ট্যাক্স টোকেন, এই যাবতীয় কিছু মালিকের করা উচিত। আপনাদের শুধুমাত্র লাইসেন্স ঠিক না থাকলে তাহলে আপনাদের নামে কেস পান। কি মামলা পেয়েছেন? জি। আচ্ছা, আপনি কতদিন যাবত গাড়ি চালানোর সাথে যুক্ত আছেন? আমি গাড়ি চালানো 17 বছর ধরে। তো একটু তো যেখানে পার্কিং করার উচিত না সেখানে তো পার্কিং করাটা তো আমাদের ঠিক না, এটা তো আমরা জানি। এটা ঠিক না, কিন্তু যাত্রী যদি বলে যে আমার এই জায়গায় নামাই দাও, ওই জায়গায় আমার নামাইতে হবে। যেখানে যেখানে যেই আইন আছে, যেই বিধান আছে সেটা মেনে চালানো উচিত না? ওইটা আইন আছে, এটা ঠিক আছে, বুঝছেন। যদি আমি না নামাই, এটা আইন বিদ্যুৎ করলে ধর, তাহলে তখন আইন আমাকে ধরো, তুমি ওই জায়গায় নামাইলে কেন? যাত্রীর নাম বলে তুই ওই জায়গায় নামাইলে কেন? আমরা দেখলাম আপনি সিএনজি থেকে এখানে এসে নামলেন। আপনি কি কখনো এমন হয় যে সিএনজিওয়ালাকে আপনার যেখানে প্রয়োজন সেখানেই নামাতে বলেন বা জোরে টোরে চালাতে বলেন? অনেক সময় এরকম কি হয় কখনো? এমন কোনোদিনও হয় না, এখন বলিনি আর কি, আগে হয়তো হতে পারে আর কি, আমি তো এমনভাবে আর কোনোদিন বলিনি। এই যে আপনি এখানে এসে নামালেন, এখানে কি নামানোটা ঠিক না? এখানে নামানো ঠিক না। তারপরও যাত্রী বললো ভিতরে যাবে এদিক দিয়ে, ওদিক গেলে যাত্রীর কষ্ট হবে, এখানে নামাই দিলাম। আমি আরেকটু সামনে নামবো, উনি বলছে যে আরেকটু সামনে নামতে হলে আমাকে ঘুরে আসতে হবে, আপনি এখানে নামেন। এটা একটা জাতীয় বিমানবন্দর, এর সামনে অনেক বিদেশিরা আসেন, আমাদের দেশে বেড়াতে আসেন, ঘুরতে আসেন, অনেক কিছু দেখতে আসেন, অনেক কূটনীতিবিদও আসেন। তারা এসে যখন এই দৃশ্যগুলো দেখে আমাদের দেশের ভাবমূর্তি কি বাড়ে? আমরা আপনাদের মাধ্যমে এটা শিখে নিলাম যে যাত্রী নিয়ম মতে যেখানে নামানোর কথা সেখানে নামাবো,
চেষ্টা করবো নামানোর জন্য। ইজি বাইক চালাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি, তো হেলমেট তো কারোই নেই, কেন? ভাই হেলমেটটা আমি ব্যাংকে গেছিলাম, হেলমেটটা রুমে আছে, এই কারণে তাড়াহুড়ো করে অ্যাকশন নেওয়া হয়নি। এটা কি আপনাদের জানা আছে যে ট্রাফিক আইনে হেলমেট না পড়লে একটা জরিমানার বিষয় আছে? এটা আমার জানা নেই আর কি, জানা থাকলে ট্রাফিক আইনে আছে 500 টাকা জরিমানা হবে যে হেলমেট না পরে বাইক নিয়ে বের হবে। হেলমেটের দাম 1000 টাকা, দাম 1000 টাকা আমি কিনেই নিব, তাহলে সেজন্যই তো। তাহলে কি মামলা খাওয়া ভালো নাকি হেলমেট পরা ভালো? এখন যদি আমি একবার সতর্ক হই তাহলে আমি পরবর্তীতে কিনবই তো আর কি। আমরা কি আশা করতে পারি আপনার কাছ থেকে যে এরপর থেকে অবশ্যই হেলমেট পরে বের হবে? অবশ্যই হবে না। রাজধানী ঢাকার উত্তর পূর্ব দিকের মধ্যভাগে অবস্থিত একটি ব্যস্ততম এলাকা কুর্মিটোলা। আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যম, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকার একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন, বিমানবন্দর রেল স্টেশন ও চতুর্দিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কারণে ঢাকার কুর্মিটোলার এই সিগন্যাল পয়েন্টটি সর্বক্ষণই থাকে যানজটে পরিপূর্ণ। এখানে প্রায় ৮২ ভাগ চালক, ৯০ ভাগ যাত্রী ও ৮৮ ভাগ পথচারীর অনিয়মতান্ত্রিক চলাচলের কারণে এখানে সর্বদা দায়িত্ব পালনকারী আমাদের ট্রাফিক পুলিশ সদস্যগণ তাদের দায়িত্ব পালনে হিমশিম খাচ্ছেন। এই পয়েন্টটিতে প্রতি ২ মিনিট পর পর প্রায় ১০০ জন মানুষ ফুটওভার ব্রিজ ব্যবহার না করে চলন্ত গাড়িকে সিগন্যালে রেখে পারাপার হয়ে থাকেন, যেখানে একটি ফুটওভার ব্রিজ থাকলেও মাত্র ১২ ভাগ মানুষ তা ব্যবহার করেন। দর্শক, আমি যখন জানতে পারি আমার ঘরে কোনো এক নতুন মেহমান বেড়াতে আসবেন, তখন আমি কিন্তু আমার সেই ছোট্ট ঘরটাকে, হোক সেটা কুঁড়ে ঘর, হোক সেটা দালান ঘর, সেটাকে আমি সাজিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি সেই মেহমানের সামনে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন বাইরে থেকে মেহমান আসে, তখন আমরা আমাদের দেশটাকে কেন সাজিয়ে গুজিয়ে রাখতে পারি না, কেন তুলে ধরতে পারি না আমাদের সৌন্দর্যটা? যখন বিদেশি মেহমানেরা এই এয়ারপোর্টে নেমে যখন সামনে এসে দেখে মানুষের জটলা বেঁধে আছে, যানবাহন চলছে না, মানুষ ফুটওভার ব্রিজ ব্যবহার করছে না, পার হয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, যেখানে সেখানে যাত্রীরা নামছে, দর্শক, তখন কি আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়? এখনই সময় সচেতন হয়ে মাথা উঁচু করে দাঁড়াবার। দ্য ট্রাফিক সিগন্যাল এতটুকুই বলতে চায়, আমরা যে সভ্য জাতি, আমরা যে শিক্ষিত জাতি, আমরা যে বীরের জাতি, সেটা প্রমাণ করব আমরা ট্রাফিক আইন মানার মধ্য দিয়ে। এই মুহূর্ত থেকে নিজের সাথে শপথ করি, আর কেউ মানুক না মানুক, আমি ট্রাফিক আইন মেনে চলবো, আমার পরবর্তী প্রজন্মকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করব। সাইকেল শিশিরের প্রিয় বাহন ছিল, তার নিত্য সঙ্গী ছিল এই সাইকেলটি। নতুন সাইকেলও কিনেছিলেন রাস্তায় চালাবেন বলে। দর্শক, আজ শিশির কোথায় জানবো আজ শিশিরেরই গল্প। চলো সবাই রাস্তা থেকে ফুটপাতে ওঠো।